আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানাবো, নির্বাচনে ভারতের অযাচিত নসিহত গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভারত নসিহত করেছে মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভারতের এই অযাচিত নসিহত অগ্রহণযোগ্য। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এর জন্য প্রতিবেশীদের কাছ থেকে কোনো নসিহত গ্রহণ করবার প্রয়োজন নেই। এবারে জানাবো, 25শে ডিসেম্বর সকাল 10টায় ঢাকায় অবতরণ করবেন তারেক রহমান। আগামী 25শে ডিসেম্বর সকাল 10টায় যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। ইমিগ্রেশন সংক্রান্ত সব কাজ শেষ করে বিমানবন্দর থেকে বেলা 11টায় গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাসার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। জানাবো, বাংলাদেশ যেন আবারও ফ্যাসিবাদের পরিচিতি না পায় মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, মানুষকে ধোঁকা দিয়ে কাজ হবে না। আমরা আবারও ফ্যাসিবাদী দেশ হিসেবে বিশ্বে পরিচিতি হতে চাই না। অপশাসনের বিরুদ্ধে লড়ে যাব ইনশাল্লাহ। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। এদিকে খালেদা জিয়ার উদ্দেশ্যে ফ্যাসিস্টদের মতো কথা বলেছেন জামায়াত প্রার্থী, ক্ষমা চাইতে হবে। জামায়াত ইসলামের প্রার্থী রেজাউল করিম তার বক্তব্যে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ফ্যাসিস্টের মতো কথা বলেছেন। এজন্য তার বক্তব্য প্রত্যাহার সহ তাকে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর 3 আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। এবারে থাকছে সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি সেনাদের গণহারে দেশত্যাগ নিয়ে সতর্কতা। নতুন সংকটে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শত শত সেনা সদস্য পদত্যাগপত্র জমা দিচ্ছেন। সেই সঙ্গে বেড়েছে সেনা সদস্যদের দেশত্যাগের সংখ্যা, যার ফলে কর্মী সংকটে পড়েছে দেশটির সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে সেনা সদস্যদের দেশত্যাগ সম্পর্কে সতর্ক করেছে ইসরায়েলি বাহিনী। প্রিয় দর্শক, আপনি যদি ফিলিস্তিনকে সমর্থন করে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নির্বাচনে ভারতের অযাচিত নসিহত গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভারত নসিহত করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারতের এই অযাচিত নসিহত গ্রহণযোগ্য নয়। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এই জন্য প্রতিবেশীদের থেকে কোনো ধরনের নসিহতের প্রয়োজন নেই। বুধবার বিকালে সচিবালয় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনা ভারতে বসে আগে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিতেন, এখন তিনি সংবাদ মাধ্যমেও বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্য যথেষ্ট উস্কানি আছে। আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত হয়ে তিনি পাশের দেশে বসে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবেন, এটাতে তো আমাদের আপত্তি আছেই। আমরা তো তাকে ফেরত চাইবই, কিন্তু ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে না, তার বক্তব্য বন্ধ করছে না, উল্টো সব শেষ তারা কিছু নসিহত করেছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা প্রতিবেশীদের উপদেশ চাই না। এ সরকার অত্যন্ত ভালো পরিবেশে একটি নির্বাচনের আয়োজন করতে চায়, যা গত 15 বছর ছিল না। এখন ভারত এটা নিয়ে আমাদের উপদেশ দিচ্ছে। এটাকে আমি অগ্রহণযোগ্য মনে করি, কারণ গত প্রহসনের নির্বাচনগুলোতে তারা কোনো শব্দ করেনি। এখন আমরা যখন একটি ভালো নির্বাচনের দিকে যাচ্ছি তখন তারা নসিহত করছে, এটা অগ্রহণযোগ্য। এ সময় ভারতের 7 সিস্টার্স নিয়ে সম্প্রতি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ দেওয়া বক্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে কোনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। আমরা কোনো বিচ্ছিন্নতাবাদীকে আমাদের ভূমিতে আমরা আশ্রয় দেব না। একজন রাজনৈতিক নেতা বলতে পারেন, কিন্তু এদেশের কোনো সরকারই এটাকে সমর্থন করবে না। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের জবাবে তৌহিদ হোসেন বলেন, ভারত সবসময় মুক্তিযুদ্ধে বাংলাদেশের ভূমিকাকে খাটো করে দেখানোর চেষ্টা করেছে, এটা গ্রহণযোগ্য নয়। 25শে ডিসেম্বর সকাল 10টায় ঢাকায় অবতরণ করবেন তারেক রহমান। আগামী 25শে ডিসেম্বর সকাল 10টায় যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানে নিয়মিত ফ্লাইটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। ইমিগ্রেশন সংক্রান্ত সব কাজ শেষ করে বিমানবন্দর থেকে বেলা 11টায় গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাসার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। তারেক রহমানের আগমনকে স্মরণীয় করতে বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ নিয়ে গতকাল সোমবার রাতে গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে অংশ নেওয়া নেতারা জানান, তাদের ধারণা যেদিন তারেক রহমান ঢাকার মাটিতে অবতরণ করবেন সেদিন রাজধানী জুড়ে অর্ধকোটি মানুষের জমায়েত ঘটবে। তার আগমন সহজ এবং শান্তিপূর্ণ করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা প্রত্যাশা করছে বিএনপি। বিএনপির গুরুত্বপূর্ণ এক নেতা জানান, ঢাকায় অবতরণ করবার আগে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে যাতে কোনো নেতাকর্মী জমায়েত না ঘটে সেই ব্যাপারেও বার্তা দেওয়া হয়েছে। এছাড়াও ঢাকার বাইরে থেকে আসা নেতাকর্মীদের তাদের রাজধানীর আশপাশের এলাকায় স্পট ঠিক করে জানিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি স্পটে ডিজিটাল স্ক্রিন থাকবে, সেখান থেকে তারেক রহমানকে লাইভ দেখা যাবে। বাংলাদেশ যেন আবারও ফ্যাসিবাদে পরিচিতি না পায় মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, মানুষকে ধোঁকা দিয়ে কাজ হবে না। আমরা আবারও ফ্যাসিবাদী দেশ হিসেবে বিশ্বে পরিচিত হতে চাই না। অপশাসনের বিরুদ্ধে লড়ে যাব ইনশাআল্লাহ। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। বুধবার দুপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ডক্টর আব্দুল মঈন খান বলেন, সাম্প্রতিক হিসেবে বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। 3,66,00,000 মানুষ ঢাকায় বসবাস করে। 2050 সালে ঢাকা শহর হবে সবচেয়ে ঘনবসতিপূর্ণ বৃহত্তম শহর। তবে এই শহরকে আমরা কিভাবে পরিচালনা করব সেটি ভাববার বিষয়। আমরা অর্থনৈতিকভাবে এখনও শক্তিশালী না হলেও ইনফরমাল ইকোনমি দিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে আছি। ভবিষ্যতে যারা দেশ পরিচালনার দায়িত্ব নেবেন তাদের এসব বিষয়ে কাজ করতে হবে, যে কাজ মাত্র 3.5 বছরে করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ দেশে সবার পরিবর্তে আত্মসেবায় শুরু করেছিল, যাকে অলিগার্কি ব্যবস্থা বলা যায়। তারা মূলত সমাজের ধনী লোকদের দিয়ে অলিগার কায়েম করেছিল, ফলে দরিদ্র মানুষ আরও দরিদ্র হয়েছেন। ইসরায়েলি সেনাদের গণহারে দেশত্যাগ নিয়ে সতর্কবার্তা। নতুন সংকটে ইসরায়েলি সেনাবাহিনী। শত শত সেনা সদস্য পদত্যাগপত্র জমা দিচ্ছেন। সেই সঙ্গে বেড়েছে সেনা সদস্যদের দেশত্যাগের সংখ্যা, যার ফলে কর্মী সংকটে পড়েছে দেশটির সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে সেনা সদস্যদের দেশত্যাগ সম্পর্কে সতর্ক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, চাকরি ছাড়ার জন্য শত শত আবেদনপত্র জমা পড়েছে। সেই সঙ্গে অফিসার এবং নন কমিশনড অফিসাররা ব্যাপক হারে দেশত্যাগ করছেন। প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত নিয়মিত বাহিনীর অফিসার এবং এনসিওদের কাছ থেকে পদত্যাগপত্রের জন্য 500টি আবেদন জমা পড়েছে। তবে আবেদনগুলো কখন দাখিল করা হয়েছে তা নির্দিষ্ট করে বলা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে যে সামরিক কর্মকর্তারা জনবল সংকট নিয়ে উদ্বিগ্ন জানিয়েছেন। সেনাবাহিনী নিয়মিত বাহিনীতে কর্মরত স্থায়ী কর্মীদের কাছ থেকে আরও পদত্যাগপত্রের অনুরোধ আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে। সেনাবাহিনীর হাজার হাজার অফিসার এবং নন কমিশনড অফিসারদের দেশত্যাগ না করার বিষয়ে রাজি করাতে হিমশিম খাচ্ছে বলে জানা যাচ্ছে।